আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো প্রাণীর পরিচিতি। তো প্রাণীর পরিচিতির উপরে আজকে হলো ঘাসফড়িং এর উপর লেকচার। তো আজকে মেইনলি ঘাসফড়িং পার্টটা শুরু হবে। তো তুলনামূলকভাবে বাকি দুইটা অংশ থেকে মানে হাইড্রা এবং রুই মাছের তুলনায় ঘাসফড়িং পার্টটা একটু বেশি কঠিন। মেইনলি খুব বেশি কঠিন না, মানে সমস্যা যেটা মেইনলি আমার কাছে মনে হয় এটা পড়ার সময়, সেটা হলো যে এখানে ঘাসফড়িং এর এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক গঠনটাকে খুবই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এর নামগুলো মনে রাখা খুবই কষ্টকর হয়। এটা ছাড়া মোটামুটি বাদবাকি যা বিষয় আশয় আছে তা তুলনামূলকভাবে কম্পারেটিভলি এত জটিল না। তো প্রথম কথা হলো যে অধ্যায়ের মধ্যে এরকম ভাবে মানে সাজানো হয়েছে চ্যাপ্টারটা, প্রথম দিকে আসলে সবাই বাহ্যিক গঠনটা পড়ে এবং বাহ্যিক গঠনটা এরকম কঠিন ভাবে লেখা যে প্রথমে তো মানে দেখা যায় যে এর প্রতি বিন্দুমাত্র অ্যাট্রাকশন তৈরি হয় না, বরং মনে হয় যে খুব কঠিন। তো সেই জন্য আসলে আমি ক্লাসটাকে একটু অন্যভাবে সিনক্রোনাইজ করেছি। তো আমার চিন্তা ভাবনা হলো প্রথমত আমরা ঘাসফড়িং এর রূপান্তর এবং লাস্টের অংশ যেটা অর্থাৎ হরমোনের ভূমিকা, রূপান্তর, এর পরবর্তীতে তোমার দর্শন কৌশল এই পার্টটা পড়বো। এর পরবর্তী নেক্সট অংশে আমরা শ্বসন এবং রক্ত সংবহন এই পার্টটা বা ওই রেচন প্রক্রিয়া সম্পর্কে জানবো। আর সর্বশেষ আমরা যেটাকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক গঠন সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো সেই বিষয়টা সবার শেষে থাকার উদ্দেশ্য কি, রাখার উদ্দেশ্য হলো যে যেন একটু পড়তে একটু ইজি হয়, ঠিক আছে। আর একটা অংশ আরেকটা অংশের সাথে খুব বেশি ইন্টারকানেক্টেড না, এই কারণে ধরো প্রথমত এক্সটার্নাল মরফোলজি ছাড়াও যদি আমরা ওই লাস্টের অংশটুকু পড়ি খুব বেশি সমস্যা হওয়ার কথা না, মানে একদমই সমস্যা হবে না বলা যায়। আচ্ছা দেখো, তো প্রথমত আমরা শুরু করছি ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে। ঘাসফড়িং এ মেইনলি দুই রকম চোখ থাকে, একটাকে বলা হয় পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই, আরেকটাকে বলা হয় সরলাক্ষী বা ওসেলি। আচ্ছা আমি একটু লিখে দিই বিষয়গুলো। দেখো, মেইনলি ঘাসফড়িং সম্পর্কে বলছি, তো ঘাসফড়িং কিন্তু আজকে পড়ার বিষয়। ঘাসফড়িং এর প্রথম লেকচার আজকে। তো ঘাসফড়িং এর চোখ দুই রকম, কয় রকম? দুই। একটা হলো তোমার সরলাক্ষী, এই যে সরলাক্ষী, সরলাক্ষী বা এটাকে বলা হয় ওসেলি, ওসেলি। আরেকটা আছে তোমার যৌগিক মানে কি বলে কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী বলা হয়, হ্যাঁ পুঞ্জাক্ষী, এই যে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। দেখো, সরলাক্ষী বা ওসেলির সংখ্যা কয়টা মনে রাখবা, ওসেলির সংখ্যা হলো তিনটা। আর পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা এটা মনে রাখবা, দুইটা বা এক জোড়া। পুঞ্জাক্ষীর আকৃতি কিরকম, সেটা হলো তোমার বৃক্কের মতো, বৃক্কাকার, ঠিক আছে, বৃক্কাকার, এটা একটু মনে রাখবা, বুঝলাম। আর ঘাসফড়িং তোমার সরলাক্ষী বা ওসেলির সাহায্যে আলোক তীব্রতার পরিবর্তন অনুধাবন করতে পারে। এটা একটু লিখে দিই, হ্যাঁ দেখো এখানে লিখে দিই, সেটা কি আলোক তীব্রতার পরিবর্তন অনুধাবন, আলোক তীব্রতার পরিবর্তন অনুধাবন, আলোক তীব্রতার তীব্রতা অনুধাবন করতে পারে, তীব্রতা অনুধাবন, এই বিষয়টা একটু মনে রাখবা। আচ্ছা, এবার দেখো আমরা একটু মেইনলি ডিটেলে পড়বো পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই যেটা সেটা সম্পর্কে। তো ঘাসফড়িং তোমার এই পুঞ্জাক্ষী, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা? দুইটা, এবং বৃক্কাকার। আরো যদি আর একটু শেপ সম্পর্কে বলি, সেটা হলো উত্তল, হ্যাঁ উত্তল হয়ে থাকে এটা, বুঝলা। দেখো, এই ঘাসফড়িং এর মধ্যে যে পুঞ্জাক্ষী আছে সংখ্যা কয়টা? দুইটা। প্রত্যেকটা পুঞ্জাক্ষীর ভিতরে আবার অসংখ্য ছোট ছোট ওমাটিডিয়াম আছে, ঠিক আছে, ছোট ছোট ওমাটিডিয়াম আছে। সেই ওমাটিডিয়ামের চিত্র দেখো এখানে লেখা আছে, এটা হলো আসলে ওমাটিডিয়ামের একটা চিত্র, এটার গঠনগুলো পড়বো। মানে এটা পড়ার উদ্দেশ্য কি, পরবর্তীতে ঘাসফড়িং এর দর্শন কৌশল বা ঘাসফড়িং কিভাবে দেখে সেই বিষয়টা নিয়ে আলোচনা আছে, সেই জন্য আমাদেরকে ওই পার্টটা পড়ার ক্ষেত্রে এই বিষয়টা হেল্প করবে। তো সেই জন্য বৃক্কাকার জানলাম, উত্তল জানলাম, পুঞ্জাক্ষী সম্পর্কে ধারণা। পুঞ্জাক্ষী কি হয়? অসংখ্য ওমাটিডিয়াম নিয়ে গঠিত হয়, ঠিক আছে। তাহলে আমি লিখে দিই, এখানে ওমাটিডিয়াম থাকে, অসংখ্য ওমাটিডিয়াম, অসংখ্য ওমাটিডিয়াম নিয়ে গঠিত হয়। যদি আরো স্পেসিফিক করি যে কয়টা ওমাটিডিয়াম থাকে, প্রতি চোখে মানে প্রতি চোখে কয়টা করে ওমাটিডিয়াম থাকে প্রতিটা পুঞ্জাক্ষীতে, মনে রাখবা 2000টি করে পুঞ্জাক্ষীতে মানে ওমাটিডিয়াম থাকে প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে। তাহলে যদি প্রশ্ন করা হয় ঘাসফড়িং এর টোটাল মানে ওমাটিডিয়ামের সংখ্যা কত, উত্তর হবে কিন্তু 4000, কারণ পুঞ্জাক্ষী যেহেতু দুইটা আর প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে যেহেতু 2000 করে ওমাটিডিয়াম থাকে, সুতরাং টোটাল ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী প্রশ্ন করলে কতটা হবে উত্তর? 4000টি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলা। আচ্ছা, এবার আমরা ওমাটিডিয়ামটাকে আরো একটু ডিটেলে পড়ার চেষ্টা করব। দেখো, এই যে এটা হলো সেই ওমাটিডিয়ামের চিত্র, আর এই যে তোমার এটাকে আমরা এখন পড়ব, ঠিক আছে। এই ওমাটিডিয়াম সম্পর্কিত আলোচনাটা দেখি। দেখো, ওমাটিডিয়ামটা কি বুঝতে পারছো? মানে ধরো এটা হলো এরকম, এটা ধরো এরকম পুঞ্জাক্ষী, হ্যাঁ এরকম ধরো অসংখ্য গঠন থাকে ভিতরে, এরকম এটা ধরো পুঞ্জাক্ষী। আর এরকম পুঞ্জাক্ষীর ভিতরে
অসংখ্য ওমাটিডিয়াম থাকে, সেই ওমাটিডিয়ামের একটা ওমাটিডিয়াম সম্পর্কে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তো দেখো ওমাটিডিয়ামের যে এই অংশটা এটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়া মেইনলি আলোটা প্রবেশ করে এটার থ্রুতে, এবং এটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে, এটা মনে রাখবে, এটা হলো লেন্স। আচ্ছা, লেন্সের মতো। এরপরে দেখো এই যে এই অংশটা, এই যে এতটুকু যে অংশটা, এই এতটুকু, এটাকে বলা হয় কর্নিয়া জেন কোষ। কি বলা হয়? কর্নিয়া জেন কোষ। জেন কোষ। এরপরে দেখো এই যে এখানে একটা কোণের মতো একটা শেপ দেখা যাচ্ছে, এই যে এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণ। কোণ। এরপরে দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এটা, আচ্ছা এটা ওই পাশে লিখবো, সমস্যা নেই। দেখো এটা কি? এটার নাম হলো রেটিনাল রঞ্জক আবরণী। এই যে এটা দেখতে পাচ্ছ না, এই যে এই সাইড, এটাকে বলা রেটিনাল রঞ্জক আবরণী। আমি লিখে দিই রেটিনাল রঞ্জক আবরণী। রেটিনাল রঞ্জক আবরণী। আবরণী। এরপরে দেখো এইখানে এই যে এই ভিতরের যে কোষগুলো দেখা যায় না, এই যে এইগুলো, এগুলো, এই যে ভিতরে যে কোষগুলো দেখা যায় এদেরকে বলা রেটিনুলার কোষ, ঠিক আছে? এই যে দেখো এগুলোকে বলা কি? রেটিনুলার কোষ। তাহলে রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। এরপরে দেখো এই যে এখানে মাঝখানে যে গঠনটা দেখতে পাচ্ছ না, এই যে এতটুকু যে লম্বা, এটাকে বলা হয় র্যাবডোম, ঠিক আছে? এটাকে কি বলা হয়? র্যাবডোম বলা হয়। র্যাবডোম, ঠিক আছে? আচ্ছা, এবার র্যাবডোমের কয়েকটা কাজ একটু পড়ে নাও। র্যাবডোমের কাজ হলো তোমার এটা, এক নাম্বার, এটা এর মানে র্যাবডোমের দ্বারা আলো গৃহীত হয়, ঠিক আছে? আলো গৃহীত হয়, আরে আলো, আলো গৃহীত হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। তারপরে আরো কাজ আছে, প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্ব গঠন। আর লাস্টে র্যাবডোমের আরেকটা, মানে র্যাবডোমটা আসলে কোন জায়গা থেকে সৃষ্টি হয়? এই দেখো রেটিনুলার কোষের ক্ষরণ থেকে আসলে এই র্যাবডোমটা সৃষ্টি। রেটিনুলার কোষের ক্ষরণ থেকে র্যাবডোমটা সৃষ্টি হয়েছে, এই বিষয়টা মনে রাখবে। আশা করি তোমরা এগুলো একটু ধরতে পারছো। দেখো আমরা এর পরবর্তীতে আর একটু ডিটেইলে যাব। এই যে দেখো কর্নিয়া জেনের কোষের সংখ্যা কয়টা? এটা মনে রাখবা 2টি। তারপরে ক্রিস্টালাইন কোণ যেটা, এটা মনে রাখবা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে? কি? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা এটা কোথায় লিখি? জায়গা আসলে ভরাট হয়ে গেছে। আচ্ছা ওই আগের অংশগুলো মুছে দিই, আমি ওই জায়গার মধ্যে লিখে দিই। দেখো হ্যাঁ, এগুলো মুছে দিই, সমস্যা নেই। এখন তো মোটামুটি বুঝতেই পারছো যে কি কি বোঝানোর চেষ্টা করলাম। তো এখন যেটা পড়ছি সেটা হলো এই ওমাটিডিয়ামের গঠনটা। দেখো যেটা কি বলছিলাম, এই যে ক্রিস্টালাইন কোণ, এই ক্রিস্টালাইন কোণটা কি? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। এখানে লিখে দিই প্রতিসরণশীল অঙ্গ। এটা প্রত্যেক পরীক্ষার মধ্যে আসতে পারে। প্রতিসরণশীল অঙ্গ। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ক্রিস্টালাইন কোণ, অঙ্গ হিসেবে কাজ করে, বুঝলাম? এরপরে এটা তো গেল, এটার নাম কি? রেটিনাল রঞ্জক আবরণী। আর এগুলোকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী, ঠিক আছে? এটার নাম কি? আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী। তার মানে 2 রকম রঞ্জক আবরণী পেলাম। আইরিশ রঞ্জক আবরণী, একটা হলো আইরিশ রঞ্জক আবরণী, আরেকটা হলো তোমার রেটিনাল রঞ্জক আবরণী, যে রেটিনুলার, সরি, এই যে রেটিনাল রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী। আচ্ছা দেখলা, মোটামুটি কিছু ধারণা হলো আশা করি। এর পরবর্তীতে ক্রিস্টালাইন কোণের সংখ্যা কয়টা? আসলে ক্রিস্টালাইন কোণ কোষের সংখ্যা হলো তোমার 4টা। আর রেটিনাল রঞ্জক আবরণী সম্পর্কে পড়লাম। এখন ভিত্তি পর্দা একটা বিষয় দেখি। দেখো এই যে এটা, এই অংশটা দেখতে পারছো না, এই যে এটা, এই যে এখান থেকে স্টার্ট হয়ে এতটুকু পর্যন্ত গেল, এটাকে বলা হয় ভিত্তি পর্দা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দার কাজ কি? সে হলো সম্পূর্ণ ওমাটিডিয়ামটাকে ধারণ করে। তাহলে ভিত্তি পর্দার কাজ ওমাটিডিয়ামকে ধারণ করা। তাহলে ওমাটিডিয়ামকে ধারণ, ওমাটিডিয়ামকে ধারণ, ওমাটিডিয়াম ধারণ, ওমাটিডিয়ামকে ধারণ করে কে? ভিত্তি পর্দা। আচ্ছা, আর এই যে ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা কয়টা বললাম? এই যে কই জানি, এই যে ক্রিস্টালাইন কোন, আচ্ছা দেখো এই যে এই অংশটাকে বলে ক্রিস্টালাইন কোন কোষ। দেখো এই যে এখানে এই অংশটুকু দেখতে পাচ্ছ না, এই যে এতটুকু অংশ, মানে এই অংশটুকু, এটাকে বলে ক্রিস্টালাইন কোন কোষ, ঠিক আছে? এটা লিখে দিই এখানে, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, কোন কোষ,
কয়টা থাকে এটা? 4টা, মনে রাখবা, 4টি ক্রিস্টালাইন কোন কোষ থাকে। তাহলে এতটুকু ছিল আমার মানে ওমাটিডিয়াম সম্পর্কিত ধারণা। আশা করি তোমরা ওমাটিডিয়াম সম্পর্কিত ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, রেটিকুলার কোষের সংখ্যাটা এটা মনে রাখো, এটা থাকে 7 বা 8টা, মানে নিউমেরিক্যাল ডাটা তো এই কারণে মন থাকতে চায় না, তো বারে বারে পড়তে হবে, তাহলে আশা করি একসময় মনে থাকবে। তাহলে রেটিকুলার কোষের সংখ্যা কয়টা? 7টা অথবা 8টি। তো এটা ছিল আমার ওমাটিডিয়ামের চিত্র। তাহলে ওমাটিডিয়ামের গঠনে আমি 2টা বিষয় তোমাদেরকে একটু বেশি করে স্মরণ রাখতে বলবো। সেটা হলো যে এখানে দেখো আইরিশ রঞ্জক আবরণী একটা জিনিস আছে, আরেকটা আছে তোমার এখানে এই রেটিনাল রঞ্জক আবরণী, এই যে এটা মানে এই যে ডটেড সাইন দেওয়া, এই রেক রেক করা, যেটা চেক চেক এরকম যে গঠনটা, সেটাকে বলছি কি মানে রঞ্জক আবরণী। একটা নাম হলো আইরিশ রঞ্জক আবরণী, আরেকটা হলো রেটিনাল রঞ্জক আবরণী। এই আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণীর মানে কি বলে যে এটার বিহেভিয়ারের উপরে আমরা মানে ঘাসফড়িং এক এক সময় এক এক ভাবে একটা জিনিসকে অবলোকন করে। আচ্ছা, সেই বিষয়টা আমি বলি, খুবই জটিল ভাবে বললাম হয়তো। আচ্ছা, আমি আবার বলবো, দেখো। আর দেখো, এখন আমরা যেটা বলবো সেটা হলো ঘাসফড়িং কিভাবে দেখে বা ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে। আচ্ছা, তার আগে একটা বিষয় বলি, দেখো ওমাটিডিয়াম যেটা, এই যে ওমাটিডিয়াম কিন্তু ঘাসফড়িং এর দর্শন একক, এটা মনে রাখবা, দর্শন একক, দর্শন একক। ঘাসফড়িং ওমাটিডিয়াম হলো ঘাসফড়িং এর দর্শন একক, এই বিষয়টা একটু মনে রাখবা। তাহলে এখন এই সম্পূর্ণ অংশটুকু মুছে দিয়ে আমি জাস্ট শুধু এই অংশটুকু রাখবো, এই যে এটা, এই দুইটা চিত্র সম্পর্কে তোমাদেরকে একটু ব্যাখ্যা করবো। দেখো, এই সম্পূর্ণ অংশটাই মুছে দিলাম। মুছে দিয়ে তোমাদেরকে এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো যে ঘাসফড়িংটা আসলে কিভাবে দেখে, একটা জিনিসকে কিভাবে সে অবলোকন করে। তো ঘাসফড়িং এর মেইনলি কিন্তু তোমার মানে আলোক সংবেদী বা ফটো রিসেপ্টর অঙ্গ আছে 2টা, একটা হলো ওসেলি বা সরলাক্ষী, আরেকটা হলো পুঞ্জাক্ষী বা যেটাকে আমরা বলছি কি এই কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই বলছি। হ্যাঁ, তো এখন পুঞ্জাক্ষীর সাহায্যে কিভাবে দেখে সেটা পড়তে গিয়ে আমরা আসলে ওমাটিডিয়াম সম্পর্কে দেখছি, কারণ ওমাটিডিয়ামটা মিলে আসলে মানে আমার এই পুঞ্জাক্ষীটা গঠিত হয়। তার মানে ওমাটিডিয়াম কিভাবে কাজ করে এটা বুঝতে পারলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো, তো এখানে আমি দেখো 2টা চিত্র আছে, সেটা বলার আগে দেখো ঘাসফড়িং এ 2 ভাবে জিনিসপত্র দেখে। উজ্জ্বল আলোতে একভাবে জিনিসপত্র দেখে, আর কম আলোতে বা মৃদু আলোতে আরেকভাবে দেখে। তাহলে ঘাসফড়িং তো মেইনলি মানে কোনো কিছু দেখার জন্য কিন্তু শর্ত হলো প্রতিবিম্ব গঠিত হতে হবে। তো প্রতিবিম্ব ঘাসফড়িং এ 2 রকম হয়। একটা হলো তোমার প্রতিবিম্ব 2 রকম ঘাসফড়িং এ, একটাকে বলা হয় অ্যাপোজিশন। আচ্ছা, এখানে এখানে লিখি সুপারপজিশন, আগে সুপারপজিশন, সুপারপজিশন, আরেকটাকে বলা হয় অ্যাপোজিশন। ঠিক আছে, অ্যাপোজিশন। এই 2 রকম প্রতিবিম্ব ঘাসফড়িং এ তৈরি হয়, অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন প্রতিবিম্বের আরেকটা নাম আছে, নাম হলো মোজাইক প্রতিবিম্ব, মোজাইক। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলা। সুপারপজিশন প্রতিবিম্ব আর একটা হলো অ্যাপোজিশন প্রতিবিম্ব। দেখো, আমরা এই 2টা বিষয় সম্পর্কে একটু পড়ি ভালোভাবে। দেখো যে সুপারপজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয় মৃদু আলোতে। ঘাসফড়িং যখন মৃদু আলোতে কোনো কিছু দেখতে চায় তখন সুপারপজিশন প্রতিবিম্ব সৃষ্টির মাধ্যমে দেখে, আর যখন উজ্জ্বল আলোতে কোনো কিছু দেখতে চায় তখন অ্যাপোজিশন প্রতিবিম্ব সৃষ্টির মাধ্যমে দেখে। দেখো, তাহলে মৃদু আলোতে এই সুপারপজিশন, আর উজ্জ্বল আলোতে বা তীব্র আলোতে হলো তোমার এই অ্যাপোজিশন প্রতিবিম্ব সৃষ্টির মাধ্যমে ঘাসফড়িং দেখে। আচ্ছা, মৃদু আলোতে যেই প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কেমন হবে? অবশ্যই অনুজ্জ্বল হবে, অনুজ্জ্বল হবে, ঝাপসা হবে, অনুজ্জ্বল বা ঝাপসা। আর উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেটা কেমন হবে? সেটা হলো উজ্জ্বল বলতে পারো, বা বলতে পারো কি স্পষ্ট। আচ্ছা, দেখো, এখন আমরা বুঝি যে কি কারণে স্পষ্ট হয় আর কি কারণে অস্পষ্ট হয় সেই বিষয়টা। প্রথম এই চিত্র যেটা দেখতে পাচ্ছ এটা হলো মেইনলি তোমার এই অ্যাপোজিশন প্রতিবিম্ব, ঠিক আছে। আর এই যে দ্বিতীয়ত যেটা দেখছো সেটা আসলে সুপারপজিশন, ঠিক আছে। এই যে এটা হলো সুপারপজিশন। দেখো, 2টাই আমি ব্যাখ্যা করি। প্রথমত, ধরো একটা বস্তু আছে, অনেক বড় একটা বস্তু, তো সেই বস্তুর প্রত্যেকটা ডট, প্রত্যেকটা বিন্দুকেই আমার দেখতে হবে, আমার মানে ঘাসফড়িং এর দেখতে হবে। তো ঘাসফড়িং যদি প্রত্যেকটা বিন্দুই দেখতে চায় তাহলে ঘাসফড়িং এর কি করতে হবে? প্রত্যেকটা বিন্দুর জন্যই তার মানে চোখের ভিতরে প্রতিবিম্ব গঠন হতে হবে। এখন এই প্রতিবিম্বটা কেমন গঠিত হয়, কখন গঠিত হয়, কিভাবে হয় সেই বিষয়টা দেখবো। দেখো, যখন আলো থাকবে বেশি বা উজ্জ্বল আলো, ধরো দিনের বেলা, তখন কি হয়? ধরো একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে 3টা বিন্দু চিন্তা করো। ধরো এই সম্পূর্ণ বস্তুর মধ্যে 3টা বিন্দু হলো ক বিন্দু, খ বিন্দু আর গ বিন্দু। এখন ক বিন্দুটা যখন ক বিন্দু থেকে আলোটা আসে, এসে এরকম এই যে কর্নিয়ায় এসে এরকম ভাবে
এই আলোটা তোমার হলো মিলিত হয় এরকম একটা পয়েন্টে, মিলিত হয়ে আবার বেঁকে যায়, গিয়ে এরকম একটা পয়েন্টে পড়ে। আবার খ একটা বিন্দু থেকে এরকম আলোটা আসে, এসে একটা বিন্দু মিলিত হয়, আবার এরকম প্রতিসরিত হয় হয়ে আরেকটা বিন্দুতে এসে পড়ে। আবার এই গ একটা বিন্দু থেকে আলোটা এসে পড়ে, পরে এখানে এসে মিলিত হয় হয়ে আবার এরকম প্রতিসরিত হয়ে আবার এরকম একটা বিন্দুতে পড়ে। তার মানে দেখো প্রত্যেকটা বিন্দুর জন্য আমি কিন্তু মানে এর ভিতরে মানে চোখের ভিতরে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাচ্ছি। দেখো এই যে ক বিন্দুর অবস্থান একটা জায়গায়, খ বিন্দুর অবস্থান এক জায়গায়, গ বিন্দুর অবস্থান আরেক জায়গায়। তো তিন জায়গায় সৃষ্টি হওয়ার কারণে মানে একটা প্রতিবিম্ব আরেকটা প্রতিবিম্বের সাথে ওভারল্যাপ করে না, বা একটার সাথে মানে একটার উপর আরেকটা উপরিপাতিত হয় না, একটার উপরে আরেকটা উঠে যায় না। তো এই কারণে তোমার মানে এই ক্ষেত্রে প্রতিবিম্বটা সৃষ্টি হয় খুবই স্পষ্ট এবং উজ্জ্বল। আর অনুজ্জ্বল আলোতে বা মৃদু আলোতে কি হয়, ঝাপসা প্রতিবিম্ব সৃষ্টি হয়। কারণটা কি দেখো, আলোটা মানে এরকম অসংখ্য পয়েন্ট আছে সেই বড় বস্তুটা, এক একটা পয়েন্ট থেকে আলো আসে, এসে মিলিত হয় হয়ে এরকম একটা পয়েন্টে মিলিত হয়ে এরকম প্রতিসরিত হয় হয়ে হয়ে দেখো সবগুলো বিন্দুর প্রতিবিম্ব একটা জায়গায় এসে সৃষ্টি হয়েছে। দেখো ক খ গ তিনটা বিন্দুর জন্যই প্রতিবিম্ব একই পজিশনে সৃষ্টি হয়েছে, যার কারণে একটার সাথে আরেকটা প্রতিবিম্ব ওভারল্যাপ করছে, এই কারণে বস্তুটাকে আর স্পষ্ট দেখা যায় না। তো এই কারণে ঘাসফড়িং মৃদু আলোতে অস্পষ্ট দেখে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এই ক্ষেত্রে এই উজ্জ্বল আলোর ক্ষেত্রে মনে রাখো আইরিশ আইরিশ রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী। আচ্ছা আইরিশ রঞ্জক আবরণী আর কি আরেকটা জিনিস আছে তোমার, সেটা হলো তোমার রেটিনাল রঞ্জক আবরণী। ঠিক আছে, রেটিনাল রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী। এই দুইটাই দেখো কি হয়, প্রসারিত হয়। প্রসারিত, এটা মনে খুব সম্ভবত দেখা যাবে না, প্রসারিত এটা মনে রাখো। ঠিক আছে, প্রসারিত হয়, প্রসারিত হয়। আর ওইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হয়, সংকুচিত হয়। দেখো কিভাবে বুঝলাম সংকুচিত প্রসারিত হয়, ওই বড় চিত্রটা যখন পড়ছিলা তখন কিন্তু জানতা যে এই এরকম সাইড দিয়ে এরকম কিছু অংশ পর্যন্ত যেই কালো অংশটা থাকে সেটাকে আমরা বলতাম যে আইরিশ রঞ্জক আবরণী, আর নিচের দিকে যেই কালো অংশটা বা ডট ডট রেক রেক আকারে ছিল সেটা ছিল এই রেটিনাল রঞ্জক আবরণী। দেখো এই দুইটাই আসলে প্রসারিত হয়ে গিয়ে সম্পূর্ণ জায়গাটা এরকম ব্লক করে ফেলেছে, ব্লক ব্লক। আর এদের ক্ষেত্রে দেখো এই যে মাঝখানে ফাঁকা, এই জায়গাটা কিন্তু কালো না, এই জায়গাটা কিন্তু কালো না, বা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে কালো না। তাহলে কালো না হওয়ার কারণে কি হয়, আলোটা এসে এরকম ভাবে মানে এরকম একটা জায়গায় মিলিত হওয়ার সুযোগ পায়। কিন্তু এই ক্ষেত্রে কি হয় দেখো, আলো তো এইখানে আসলে বাধাপ্রাপ্ত হবে, কারণ এই যে অংশটা যেহেতু কালো, তো এই কারণে আলোটা আর ওই এরকম মাঝখানের একটা বিন্দুতে আসতে পারে না। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো তাহলে এরকম আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী এই অ্যাপোজিশন প্রতিবিম্বর ক্ষেত্রে হলো তোমার প্রসারিত হয়, আর এদের ক্ষেত্রে হলো সংকুচিত হয়। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে আলোচনা হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর এখন আমি দেখে নেই যে কত ঘন্টা সময় হলো। 18 মিনিট, খুব বেশি না। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো তোমার ঘাসফড়িং এর প্রজনন সম্পর্কে। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হলো ঘাসফড়িং এর প্রজনন। সেটার জন্য আমার কিছু চিত্র আঁকতে হবে, তো সেজন্য চিত্রগুলো এখন আঁকবো। দেখো, আচ্ছা দেখো, আমরা এখন যেটা দেখবো সেটা হলো ঘাসফড়িং এর প্রজনন। তো প্রজনন দেখার জন্য প্রথমত যেটা জানা লাগবে সেটা হলো ঘাসফড়িং এর প্রজনন তন্ত্র সম্পর্কিত কিছু ধারণা প্রয়োজন। তো ঘাসফড়িং যেহেতু দুই রকম, একটা পুরুষ ঘাসফড়িং একটা স্ত্রী ঘাসফড়িং, একইভাবে প্রজননতন্ত্র দুই রকম, পুরুষ ঘাসফড়িং এর প্রজননতন্ত্র, স্ত্রী ঘাসফড়িং এর প্রজননতন্ত্র। তো এটাকে খুব ডিটেল জানতে হবে না, জাস্ট পুরুষ প্রজননতন্ত্রের মধ্যে কি কি পার্ট আছে আর স্ত্রী প্রজননতন্ত্রের মধ্যে কি কি অংশ আছে সেই বিষয়টা জানতে হবে, আর কিছু জানতে হবে না। তো সেই জন্য আমি আসলে একজ্যাক্ট চিত্রে না গিয়ে জাস্ট শব্দগুলো বা সেই ওয়ার্ডগুলো সেই টার্মগুলোর সাথে যেন পরিচিত হতে পারি, সেই জন্য আমি প্রতীকী চিত্র ব্যবহার করছি। ঠিক আছে, দেখো এই যে এখানে কিন্তু এরকম কলস থাকে না, ঠিক আছে, কলসি থাকে না। তো এরকম আর কি মোটামুটি আমি একটা চিত্র আঁকলাম নিজের মতো। দেখো প্রথমত যেটা উপরে, এটা হলো পুরুষ প্রজননতন্ত্র। দেখো এই যে এইটা যে অংশটা দেখাচ্ছি সেটা হলো আসলে কি, এটা হলো দেহ প্রাচীর। ঠিক আছে, দেহ প্রাচীর, দেহ প্রাচীর। এটার ক্ষেত্রে সেম, এটাও দেহ প্রাচীর। ঠিক আছে, এই যে উপরের অংশটা, এটা কি পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে এটাকে বলা হয় ডিম্বাশয়। তাহলে সরি মানে শুক্রাশয়। শুক্রাশয় কয়টা থাকে, দুইটা, তাহলে দুইটি শুক্রাশয়, দুইটি শুক্রাশয় থাকবে। পুরুষ ঘাসফড়িং এর প্রজননতন্ত্র সম্পর্কে পড়ছি আগে, পরে স্ত্রী ঘাসফড়িং সম্পর্কে পড়ব। তাহলে দুইটা শুক্রাশয় আছে, এই যেটা একটা এটা একটা। দেখো শুক্রাশয় আর দেহ প্রাচীর যেই নালীর সাহায্যে কানেক্টেড, একে বলা হয় মিডিয়ান লিগামেন্ট। ঠিক আছে, কি বললাম, মিডিয়ান লিগামেন্ট, লিগামেন্ট। ঠিক আছে, এরপরে দেখো এই শুক্রাশয় দুইটা থেকে যে নালী দুইটা বের হয়েছে এদেরকে বলা হয়, এদেরকে কি বলা হয় দেখো, এই যে এই দুইটাকে,
এদেরকে বলা হয় তোমার শুক্রনালী। ঠিক আছে, শুক্রনালী, শুক্রনালী। এরপরে এই শুক্রনালী দুইটা যেখানে অ্যাড হয়েছে, হয়ে পরবর্তীতে যে নালীটা গঠন করেছে একে বলা হয় ক্ষেপণ নালী। ঠিক আছে, ক্ষেপণ নালী। তাহলে এগুলো সবই কিন্তু পুরুষ ঘাসফড়িং এর অংশ, প্রজননতন্ত্রের অংশ। এরপরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সহায়ক গ্রন্থি। সহায়ক গ্রন্থি, এই সহায়ক গ্রন্থি থেকে পুরুষ ঘাসফড়িং এর যেই স্পার্ম গুলো আছে বা শুক্রাণুগুলো আছে সেটা কিন্তু পুষ্টি পেয়ে থাকে। ঠিক আছে, এই যে সহায়ক গ্রন্থি এটা হলো তোমার স্পার্ম বা শুক্রাণুকে কি করে, পুষ্টি দেয়। আর লাস্টে যেটা আছে সেটার নাম হলো শুক্রথলি। ঠিক আছে, এখানে শুক্রাণু এসে জমা হয়, শুক্রথলি, পুরুষ ঘাসফড়িং এর শুক্রথলি এটা। ঠিক আছে, এখানে এসে স্পার্মটা কালেক্টেড হয়। আচ্ছা, এবার দেখো এটা হলো স্ত্রী ঘাসফড়িং। এটা কি বললাম, দেহপ্রাচীর, এই যে দেহপ্রাচীর। এরপরে এই যে এই দুইটা কি, এটা হলো ডিম্বাশয়, ওইটা ছিল দুইটা শুক্রাশয়, এটা হলো দুইটা ডিম্বাশয়, তাহলে দুইটি ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়। এরপরে এখান থেকে দেখো এর পরবর্তীতে এটা যেটা আছে এই যে উপরে এই দুইটা গোল্লা দেখতে পাচ্ছ না, মানে এই ডিম্বাশয়ের উপরে, এদেরকে কি বলা হয় এটা মনে রাখবা। এটাকে বলা হয়, এটাকে বলা হয় তোমার এই যে সহায়ক গ্রন্থি বলা হয়। ঠিক আছে, সহায়ক গ্রন্থি, সহায়ক গ্রন্থি, বুঝলাম। দেখো স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে এই সহায়ক গ্রন্থির কাজ কি, এই সহায়ক গ্রন্থি থেকে এক ধরনের সিক্রেশন বা এক ধরনের ক্ষরণ হয়। সেই ক্ষরণের কাজ হলো ডিমগুলোকে, ঘাসফড়িং এর স্ত্রী ঘাসফড়িং যে ডিমগুলো পারে সেগুলোকে অ্যাকিউমুলেট করে রাখা বা একত্রিত করে রাখা বা একীভূত করে রাখা। ঠিক আছে, তবে ঘাসফড়িং কিন্তু তোমার স্ত্রী ঘাসফড়িং ডিম পারে এরকম গুচ্ছবদ্ধ, একসাথে অনেকগুলো ডিম পারে, এরকম এরকম 20টা করে এরকম গুচ্ছ সৃষ্টি করে ডিম পারে। ধরো এরকম এরকম একটা গুচ্ছে 20টা করে ডিম থাকে। তাহলে এই যে ঘাসফড়িং এর ডিমগুলো যে একত্রিত অবস্থায় আছে এটা নিশ্চয়ই কোনো একটা ফ্লুইডের কারণে হচ্ছে। তো সেই ফ্লুইডটা ক্ষরণ হয় কোথা থেকে, এই সহায়ক গ্রন্থি থেকে, সেই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো এর পরবর্তীতে এটা কি আছে, এটাকে বলা হয়, এটা কি হয়, এটাকে বলা হয় যোনি। ঠিক আছে, যোনি। আর এই যোনিটা কততম খণ্ডে খণ্ডে থাকে, এটা হলো সপ্তম। ঠিক আছে, সপ্তম উদরীয় খণ্ডে থাকে। আমি এটা কিভাবে মনে রাখি, ওরা 7 জন দিয়ে মনে রাখি। ঠিক আছে, তাহলে সপ্তম, সপ্তম মানে কি 7, জন দিয়ে মনে রাখি, মানে জন দিয়ে মনে রাখি যোনি। তাহলে যোনিটা থাকে কয় নাম্বার খণ্ডে, হলো সপ্তম উদরীয় খণ্ডে। আর লাস্টে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্পার্মাথিকা, স্পার্মাথিকা, বা এটাকে বলা হয় শুক্রথলি। ঠিক আছে, স্পার্মাথিকা, স্পার্মাথিকা। আচ্ছা, স্পার্মাথিকার কাজটা কি, স্পার্মাথিকার কাজটা হলো তোমার মানে পুরুষ ঘাসফড়িং যখন মেটিং এর সময় ওই সেমিনাল ফ্লুইড ভিতরে প্রবেশ করিয়ে দেয় ঘাসফড়িং এর, তখন সেই সেমিনাল ফ্লুইডটা তার মধ্যে থাকা যে স্পার্মগুলো আছে সেটা তো অবশ্যই স্ত্রী ঘাসফড়িং এর দেহের ভিতরে প্রবেশ করে গেছে যেহেতু মেটিং হয়েছে। সুতরাং সেখান থেকে মানে এই যেই মানে ইয়েগুলো আছে, মানে স্পার্মগুলো আছে, সেই স্পার্মগুলো এসে ঘাসফড়িং এর, স্ত্রী ঘাসফড়িং এর এই স্পার্মাথিকায় গিয়ে অবস্থান করে। ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও কিন্তু মানে এখানে তৈরি হয়, হয়ে অবস্থান করে। আর এটা হলো পরবর্তীতে যখন তোমার ইয়েটা ভিতরে ঢুকে, সেমিনাল ফ্লুইডটা ঢুকে, সেখানে থাকা স্পার্মটা স্ত্রী ঘাসফড়িং এর কিন্তু আবার তোমার এই ইয়েতে স্পার্মাথিকার মধ্যে এসে জমা হয়। ঠিক আছে, আর এই মানে কি বলে, স্পার্মাথিকাকে বাংলায় বলা হয় শুক্রধানী। ঠিক আছে, শুক্রধানী বলা হয়, শুক্রধানী বলা হয়। তাহলে এই যে শুক্রধানী, এই শুক্রধানীটা কার, কোন প্রজননতন্ত্রের অংশ, স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। কিন্তু শুক্র শুনলে অনেকে ভাবে যে পুরুষ, শুক্রাণু, শুক্রাশয়, শুক্র মানে পুরুষ, না আসলে এই যে দেখো শুক্রধানী কিন্তু স্ত্রী ঘাসফড়িং এর প্রজননতন্ত্রের অংশ। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এর মধ্যে দিয়ে আমাদের ঘাসফড়িং এর প্রজনন সম্পর্কিত মোটামুটি একটা আইডিয়া হলো। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো ঘাসফড়িং এর যেটা হলো ডিম পাড়া সম্পর্কিত একটা ইম্পর্টেন্ট ডেটা পড়বো। ঠিক আছে, দেখো ডিম পাড়া সম্পর্কে কিছু অতিরিক্ত ডেটা পড়বো। এই অংশটা মুছে দিই এখন, এটা আর প্রয়োজন পড়বে না। ঘাসফড়িং কিভাবে ডিম পারে, ঘাসফড়িংটা তোমার দেখলা যে প্রথমত এর যে স্পার্ম সেটা গিয়ে তোমার ডিম্বাণুকে নিষিক্ত করবে, সেখান থেকে ডিম তৈরি হবে। ডিমের বিষয়টা আমি একটু বলি। দেখো ঘাসফড়িং এর কিন্তু একটা অঙ্গ আছে, নাম হলো ওভিপোজিটর, এটা হয়তো তোমরা জানো। আমি একটু আবার একটু দেখাই। দেখো ডিম পাড়া সম্পর্কিত ইম্পর্টেন্ট এটা পড়বো এখন। তাহলে এখন এটা বাদ, এখন পড়বো কি ডিম পাড়া। ডিম, ডিম পাড়া ইংরেজিতে বলা হয় ওভিপোজিশন। ঠিক আছে, আচ্ছা দেখি তো এটা দেখা যায় নাকি ঠিকঠাক। এখন দেখো ডিম পাড়া, ডিম পাড়ার বিষয়টা কি, এটা ধরো একটা স্ত্রী ঘাসফড়িং। ঠিক আছে, এটা ধরো স্ত্রী ঘাসফড়িং, স্ত্রী ঘাসফড়িং এর তোমার একটা অঙ্গ আছে নাম হলো ওভিপোজিটর। এই ওভিপোজিটরটা দিয়ে সে কি করে, ধরো এটা ঘাসফড়িংটা, এই ঘাসফড়িংটা ধরো এটা হলো মাটি,
মাটির নিচে প্রায় 10 সেন্টিমিটার গর্ত করে, ঠিক আছে, 10 সেন্টিমিটার গর্ত করে এরকম গুচ্ছ আকারে 10 গুচ্ছে মোট 200টা ডিম পারে এরকম। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা গুচ্ছে, প্রতি গুচ্ছে 10টা 20টা করে ডিম থাকে, ঠিক আছে। তাহলে এরকম প্রতি গুচ্ছে 20টা করে ডিম থাকলে এরকম 10 গুচ্ছে কয়টা ডিম থাকে টোটাল? 200টি। তাহলে এট এ টাইম ঘাস ফড়িং 200টা ডিম পারে। কয়টা গুচ্ছ? 10টি গুচ্ছ, 10টি গুচ্ছ। তাহলে প্রতি গুচ্ছে কয়টা করে ডিম? প্রতি গুচ্ছে হলো 20টা করে ডিম। প্রতি গুচ্ছে ডিম হলো 20টি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে। ঘাস ফড়িং এর ওভিপোজিশন বা ডিম পাড়া সম্পর্কে বললাম। দেখো আরেকটা বিষয় তোমাদেরকে একটু জানাই যে এই ঘাস ফড়িং এর ডিমের বর্ণটা কেমন, এই বর্ণ বা রং কেমন? বাদামি বর্ণের, ঠিক আছে, বাদামি। ঘাস ফড়িং এর ডিমের বর্ণ হলো বাদামি। আর দৈর্ঘ্যগত ডিমগুলোর এই যে দৈর্ঘ্য হলো 3 থেকে 5 মিলিমিটার, ঠিক আছে, 3 থেকে 5 মিলিমিটার হলো দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? ডিমের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পড়বো যেটা, সেটা হলো ঘাস ফড়িং এর পরিস্ফুটন সম্পর্কে। দেখো আমি পরিস্ফুটন বিষয়টাকে তোমাদেরকে একটু দেখাই। পরিস্ফুটনের বিষয়টা কি? বাতাস কেন তো, হ্যাঁ দেখো যে এখন আমরা যেটা পড়বো সেটা হলো ঘাস ফড়িং এর পরিস্ফুটন সম্পর্কে। এটা মুছে দেই। পরিস্ফুটন সম্পর্কে জাস্ট কয়েকটা একটু ডেটা লিখে দেবো। এই রংটা আসলে মোছার সময় কি হয়, এই বোর্ডের মধ্যে এরকম দাগ পড়ে যায়। আচ্ছা সমস্যা নেই। দেখো পরিস্ফুটন। তো পরিস্ফুটনের বিষয়টা কি? নাম হলো কি পরিস্ফুটন। পরিস্ফুটনটা একটু বলি বিষয়টা কি। যখন তোমার ঘাস ফড়িং এর ডিম্বাণুটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হলো বা ফার্টিলাইজড হলো, তখন থেকে স্টার্ট করে 3 সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমি লিখি কি নিষেক থেকে শুরু করে নিষেক থেকে 3 সপ্তাহ পর্যন্ত কি হয়? পরিস্ফুটন চলতে থাকে। পরিস্ফুটন চলে। ঘাস ফড়িং এ পরিস্ফুটন চলে কত থেকে? 3 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত। হ্যাঁ, নিষেক থেকে শুরু করে 3 সপ্তাহ পর্যন্ত ঘাস ফড়িং এর পরিস্ফুটন চলতে থাকে, মানে কি ডেভেলপমেন্ট হতে থাকে। ধরো এরকম, এটা ধরো ডিম্বাণু ছিল, এটা শুক্রাণু সেটাকে নিষেক করলো। নিষেক করার পরবর্তীতে স্টার্ট করে 3 সপ্তাহ অবধি, ঠিক আছে, কয় সপ্তাহ পর্যন্ত? 3 সপ্তাহ পর্যন্ত এরকম পরিস্ফুটন চলতে থাকে। পরিস্ফুটনকে ইংরেজিতে বলা হয় ডেভেলপমেন্ট, মানে নর্মাল আর কি ডেভেলপমেন্ট চলতে থাকে, কারণ এটা আস্তে আস্তে বড় তো হতে হবে। ডেভেলপমেন্ট চলে। এই ডেভেলপমেন্টটা যদি শেষ হয়ে যায় তাহলে তো পরবর্তীতে ঘাস ফড়িংটা সৃষ্টি হবে, ঠিক না? তো এই ডেভেলপমেন্টটা ধরো, যেটা চিন্তা করো যে ঘাস ফড়িং যদি এরকম মানে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটনটা যদি এরকম একটা চরম এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে যদি ঘটে, তাহলে কি বিপদ না? ঘাস ফড়িং এর যে নতুন নতুন বাচ্চাগুলো হবে সেগুলো অবশ্যই বিপদের সম্মুখীন হবে। তো সেই জন্য শীতকালে এই পরিস্ফুটন বা ডেভেলপমেন্টটা বন্ধ থাকে, ঠিক আছে। তাহলে কি বললাম? শীতকালে এটা অফ থাকে। শীতকালে অফ। এই যে শীতকালে যে অফ থাকার ঘটনা, এটাকে বলা হয় কি ডায়াপজ, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ডায়াপজ বলা হয়। আশা করি তোমরা ডায়াপজ বিষয়টা বুঝতে পারছো। তাহলে এটা ছিল ডিম পাড়া সম্পর্কিত কাহিনী। আর দেখো ডায়াপজ শেষে মানে ডায়াপজ কখন ঘটে? শীতকাল। তাহলে শীতকাল যখন শেষ হয়ে যায় তখন কি হয়? বসন্ত আসে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আচ্ছা, শীতের পরে দেখো কি আসে? বসন্ত। তাহলে এই যে বসন্তের সময়, বসন্তে এসে ওই মানে পরবর্তীতে আবার শুরু হয় আর কি পরিস্ফুটন। হ্যাঁ, পরিস্ফুটন আবারও শুরু হয়। পরিস্ফুটন পরিস্ফুটন হয়, আবার শুরু হয়। তাহলে এর মধ্যে দিয়ে আমার পরিস্ফুটন বা ডেভেলপমেন্টের আইডিয়াটা শেষ হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো ঘাস ফড়িং এর রূপান্তর সম্পর্কে, ঠিক আছে। এখন কি বলবো? ঘাস ফড়িং এর রূপান্তর। আচ্ছা, রূপান্তর বা মেটামরফোসিস বিষয়টা কি? এই যে ঘাস ফড়িংটা তোমরা দেখতে পাচ্ছ যে ঘাস ফড়িংটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। প্রথমত একটা অবস্থা, আস্তে আস্তে বড় হতে হতে একসময় পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এ পরিণত হবে। এই যে ঘটনাটা, এটাকে আসলে রূপান্তর বলা হয়। মানে ঘাস ফড়িংটার ডেভেলপমেন্ট আস্তে আস্তে বড় হয়ে কি হবে, সেই বিষয়টাই হলো আমার রূপান্তর। ডেভেলপমেন্ট বলতে মানে এই পরিস্ফুটনের ডেভেলপমেন্ট না, ডেভেলপমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে আস্তে আস্তে বড় হবে, পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে কনভার্ট হবে, সেই বিষয়টাকে আমি বলছি রূপান্তর। এখন রূপান্তর বিষয়টা আমি একটু ডিটেলে বলার চেষ্টা করি। দেখো এটা একটু মুছে দিই। এখন পড়বো কি, সেটা হলো রূপান্তর। কতক্ষণ হলো একটু দেখে নেই ভাই। 11 মিনিট, তার মানে 18 আর 11 28 মিনিট হয়ে গেল। 29। আচ্ছা থাক, সময় শেষ করে দিয়ে গেল। আচ্ছা না, এটা শেষ করি আগে। এখন যেটা পড়বো সেটা কি, সেটা হলো তোমার এই রূপান্তর। দেখো রূপান্তর সম্পর্কে আমি একটু বলি। রূপান্তরের আইডিয়াটা কি? রূপান্তর হয় 2 রকম। রূপান্তর দেখো, এটা বাদ। এখন পর কি রূপান্তর।
রূপান্তর কি? রূপান্তর তো বললাম যে বিষয়টা। রূপান্তর হয় দুই রকম, প্রাণীর মধ্যে দুই রকম রূপান্তর দেখা যায়। এটাকে বলা অসম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ, আর এটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। এটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। দেখো, অসম্পূর্ণ আর সম্পূর্ণ রূপান্তর দুইটার মধ্যে আমি একটু তফাৎ বলি। অসম্পূর্ণ রূপান্তর বা এটাকে বলা ইনকমপ্লিট মেটামরফোসিস, আর সম্পূর্ণ রূপান্তর এটাকে বলা হয় কমপ্লিট মেটামরফোসিস। তো অসম্পূর্ণ রূপান্তরের কাহিনীটা কিরকম? ধরো মানে এরকম যে এটা ধরো ছোট একটা ডিম ছিল, ডিম থেকে পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে এরকম একটা ছোট একটা ঘাস ফড়িংয়ের বাচ্চা তৈরি হলো, ঠিক আছে? এর পরবর্তীতে দেখা গেলো এটা আরো বড় হলো, এরকম ডানা তৈরি হলো, এরপরে আরো বড় হলো, এরকম এরকম ভাবে চলতে থাকলো। এটাকে বলা হয় তোমার অসম্পূর্ণ রূপান্তর। কি কারণে? দেখো, অসম্পূর্ণ রূপান্তর বলার কারণ হলো যে এই রূপান্তরে দেখো, ডিমটা বাদ দাও, ডিমের কথা সাইডে রাখলে এটা 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 এই তিনটা দেখতে কিন্তু কোনো তফাৎ নাই, ঠিক আছে? মানে এইগুলোর মধ্যে কোনো শেপে তফাৎ নাই, আছে কি সাইজে তফাৎ, আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে এই যে রূপান্তর, এটাকে বলা অসম্পূর্ণ রূপান্তর। মানে এটা এক্সাক্ট রূপান্তর না, কারণ সবগুলো প্রায় সেম সেম। আর অসম্পূর্ণ রূপান্তরের আইডিয়াটা কি? ধরো এরকম ডিম ছিল, কিছুদিন পরে হয়ে গেল এরকম এরকম ধরো এরকম 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 লার্ভা, এরপরে সৃষ্টি হয়ে গেল পিউপা। ধরো এরকম একটা গঠনকে বলছে পিউপা। ধরো এরকম এরকম একটা গঠন, আর পরবর্তীতে ধরো এরকম একটা কি বলে এটা, এই মৌমাছি তো না, এটা কি বলে, প্রজাপতি সৃষ্টি হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় তোমার, এটা কি, এই রূপান্তরটা হলো সম্পূর্ণ রূপান্তর। দেখো, সম্পূর্ণ রূপান্তর আইডিয়াটা কিরকম? একটার সাথে আরেকটার কোনো মিল নাই চেহারা। দেখো, এটা বাদ দাও, এটার সাথে এটার কোনো চেহারা মিল নাই, এটার সাথে এটার কোনো চেহারা মিল নাই। এই রূপান্তরটা হলো সম্পূর্ণ রূপান্তর, মানে একটার সাথে একটা কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে? এরকম রূপান্তরকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। আচ্ছা, অসম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে আমরা দেখি? অসম্পূর্ণ রূপান্তর আমরা দেখি হলো নর্মাল এই যে ঘাস ফড়িং এর ক্ষেত্রে, ঘাস ফড়িং এর তেলাপোকার ক্ষেত্রে, ঠিক আছে? মনে রাখবে, ঘাস ফড়িং তেলাপোকা, ঘাস ফড়িং তেলাপোকার ক্ষেত্রে, তেলাপোকা। আচ্ছা, আর সম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে দেখা যায়? এই যে দেখো, মৌমাছি আর প্রজাপতির ক্ষেত্রে দেখা যায়। মৌমাছি, প্রজাপতি, হ্যাঁ, প্রজাপতি। দেখো, এই অসম্পূর্ণ রূপান্তর ক্ষেত্রে সবচেয়ে ছোট যে ভার্সনটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার মানে এটাকে বলা হয় তোমার নিম্ফ, ঠিক আছে? নিম্ফ মানে ডিমের পরবর্তীতে প্রাথমিক যে দশাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় নিম্ফ। আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে প্রাথমিক যে দশাটা সেটাকে বলা হয় কি, লার্ভা, ঠিক আছে? এটা কি বলা হয়? লার্ভা বলা হয়। আশা করি তোমরা নিম্ফ আর লার্ভা সম্পর্কে বুঝতে পারলে। আচ্ছা, পূর্ণাঙ্গ প্রাণীকে কি বলা হয়? উভয় ক্ষেত্রে ইমাগো বলা হয়, ঠিক আছে? এই যে এটা দেখতে পাচ্ছ না, এটাকে বলা ইমাগো, ইমাগো, ইমাগো বলা হয়। ওইটার ক্ষেত্রেও সেম। এই যে পূর্ণাঙ্গ যেই প্রজাপতিটা, এটার নামও কি, ইমাগো। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হলা। আচ্ছা দেখো, আমি যদি ক্রমচিত্রটা বলি যে কি কি থেকে কি তৈরি হচ্ছে, প্রথমত থাকে মানে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে প্রথমে থাকে ডিম, ডিম থেকে তৈরি হয় নিম্ফ, নিম্ফ থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ বা ইমাঙ্গ, পূর্ণাঙ্গ বা ঘাস ফড়িং বা পূর্ণাঙ্গ তেলাপোকা বা ইমাগো সৃষ্টি হয়। আর এটার ক্ষেত্রে কি হয়? সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে প্রথমত ডিম, পরে লার্ভা, এরপরে হয় পিউপা। এই যে দেখো, এটাকে বলে কি, পিউপা। এরপরে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং বা পূর্ণাঙ্গ প্রাণী বা ইমাগো বলতে পারো, ইমাগো সৃষ্টি হয়। তাহলে এটা হলো রূপান্তর সম্পর্কিত আইডিয়া। এখন আমি কয়েকটা বিষয় একটু তোমাদেরকে একটু জানাই। দেখো যে এখানে দেখো নিম্ফ আর এই যে দেখো নিম্ফ আর এটা ধরো যে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং বা ইমাগো, এই দুটোর মধ্যে তফাৎ কি দেখো? দেখতে পাচ্ছ যে এখানে নিম্ফের মধ্যে কোনো ডানা থাকে না, ঠিক আছে? তাহলে নিম্ফে কি নাই? ডানা নেই, ডানা নেই, ডানা থাকে না। কিন্তু এই পূর্ণাঙ্গ যেই ঘাস ফড়িং সেখানে কি থাকে? ডানা আছে, তাহলে ডানা থাকে, ঠিক আছে? ডানা থাকে। আর দেখো, নিম্ফের যে জননাঙ্গ, এটা পূর্ণাঙ্গ না, ঠিক আছে? জননাঙ্গটা পূর্ণাঙ্গ না, ঠিক আছে? পূর্ণাঙ্গ না, আর বা পরিণত না বলতে পারো। আর এই যে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর জননাঙ্গ কেমন? পূর্ণাঙ্গ, জননাঙ্গটা পূর্ণাঙ্গ, ঠিক আছে? এটা পূর্ণাঙ্গের জন্য আমি টিক চিহ্ন দিলাম। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলা। এবার দেখো, আরেকটা বিষয় বলি যে এই যে ঘাস ফড়িং এর রূপান্তরটা পড়ি, দেখো এই অংশটা আমরা বলবো, ওই অংশটা আমাদের পড়ার বিষয় না, এই অংশটা বলবো, যেহেতু ঘাস ফড়িং। তো ঘাস ফড়িং এ তোমার এরকম তোমার প্রত্যেকটা ধাপে এই যে দেখো আস্তে আস্তে যে বড় হচ্ছে, তখন তার কি হয়? খোলস মোচন হয়। কারণ কি? দেখো, খোলসটা কিরকম একটা খুবই কনফাইন্ড একটা শেল, খুবই শক্ত একটা জিনিস, এটার ভিতরে যদি থাকে সে বড় হতে পারবে না। তাহলে অবশ্যই খোলসটাকে কিছুদিন পর পর মোচন করে ফেলতে হবে বা বের করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তো সেই ঘাস ফড়িং যে ছেড়ে দেয় এই খোলসটাকে, একে বলা হয় মোল্টিং, ঠিক আছে? কি বলা হয়? মোল্টিং। এই যে দেখো, মোল্টিং বলা হয়। তো
তো এই যে একটা ঘাসফড়িং পূর্ণাঙ্গ হলো, এই যে স্টার্ট করে নিম্ফ থেকে স্টার্ট করে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ কনভার্ট হতে কয়বার মোল্টিং করা লাগে বা কয়বার খোলস মোচন করা লাগে? মনে রাখবা 5 বার। 5 বার খোলস মোচনের মাধ্যমে ঘাসফড়িংটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ কনভার্ট হয়ে যায়। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমি একটা বিষয় বলি যে এই যে ঘাসফড়িং এর একটা দশা থেকে আরেকটা দশায় গেল, হ্যাঁ, একটা দশা থেকে আরেকটা দশা, এখান থেকে এর পরবর্তী দশা, এর পরবর্তী দশা, এই এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়ার মাঝামাঝি যে দশাটা, ঠিক আছে, যে মাঝামাঝি মানে এক্সাক্ট পরের অবস্থায় না, মানে মাঝামাঝি অবস্থা, এই দুইটার মাঝামাঝি অবস্থা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনস্টার, ঠিক আছে, ইনস্টার বলা হয়। তাহলে পরপর দুইটা খোলস মোচনের মাঝামাঝি অবস্থাকে কি বলা হয়? ইনস্টার বলা হয়। কারণ এই খোলস মোচন দিয়েই তো পরবর্তী ধাপে এসে গেল। তাহলে এই যে পরপর দুইটা খোলস মোচন, এর মধ্যবর্তী যে সময়কাল সেটাকে বলা হয় ইনস্টার, মানে দশাকে বলা হয় ইনস্টার। আর এই পরপর দুইটা খোলস মোচনের মধ্যবর্তী সময়কে বলা হয় স্টেডিয়াম, ঠিক আছে, এই দুইটাই মনে রাখবা, স্টেডিয়াম। তাহলে স্টেডিয়ামটা কি আর ইনস্টারটা কি আশা করি বুঝতে পারছো। একটা হলো দশা আর একটা হলো সময়কাল। সময়কালকে বলা হয় স্টেডিয়াম, আর ইনস্টার বলা হয় কি কাকে? এই দুইটার মধ্যবর্তী দশাকে। দশা হলো হলো ইনস্টার, আর স্টেডিয়াম হলো এই কি বলে, স্টেডিয়াম হলো সময়কাল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলা। এর মধ্য দিয়ে আসলে আমাদের ঘাসফড়িং এর এই আইডিয়াটা শেষ হলো। এখন সর্বশেষ যেটা পড়বো সেটা হলো কি ঘাসফড়িং এর হরমোন সম্পর্কে। হ্যাঁ, হরমোনটা পড়তে অনেক সময় লাগবে, সেজন্য আমি একবারে লিখবো। দেখো, আচ্ছা দেখো, এখন যেটা পড়বো সেটা হলো তোমার হরমোনের ভূমিকা। ঘাসফড়িং এর রূপান্তরে হরমোনের ভূমিকা সম্পর্কে বলবো, ঠিক আছে। ঘাসফড়িং এর যে রূপান্তরটা ঘটে সেই রূপান্তরে হরমোনের ভূমিকা। ঘাসফড়িং এর রূপান্তরে দেখো 4টা হরমোনের ভূমিকা সম্পর্কে পড়বা। প্রথম মানে এটা হলো তোমার কোন গ্রন্থি থেকে হরমোনটা ক্ষরণ হয়, এগুলো হলো হরমোনের নাম, এগুলো হলো গ্রন্থির নাম, মানে কোন গ্রন্থি থেকে হরমোনটা ক্ষরণ হয়েছে। আর এর পরবর্তী যেটা আছে সেটা হলো কাজ, মানে রূপান্তরে ওই হরমোনটার কাজ কি। দেখো, ইন্টারসেরিব্রাল গ্রন্থি থেকে, ইন্টারসেরিব্রাল, সেরিব্রাল, সেরিব্রো, এইসব কথা মানে কি মস্তিষ্কের সাথে রিলেটেড। তাহলে দেখো, এই ইন্টারসেরিব্রাল গ্রন্থির অপর নাম কি? মস্তিষ্ক বা ব্রেইন হরমোন। হ্যাঁ, ইন্টারসেরিব্রাল গ্রন্থির মানে ইন্টারসেরিব্রাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? মস্তিষ্ক হরমোন বা ব্রেইন হরমোন, বা আরো একটা নাম কি? প্রোথোরাসিকোট্রপিক হরমোন। তো এই প্রোথোরাসিকোট্রপিক হরমোনের কাজ হলো প্রোথোরাসিক গ্রন্থিকে একডাইসন নামক হরমোন নিঃসরণে হেল্প করা। এই একডাইসন হরমোনের কাজ কি পরবর্তীতে পড়বা, যেখানে আছে নেক্সটেই। তো এর কাজটা কি তাহলে? একডাইসন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপ্ত করা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদিও নামগুলো অনেক কঠিন হতে পারে, মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো, প্রোথোরাসিক গ্রন্থি আছে একটা, সেই গ্রন্থি থেকে ক্ষরণ হয় একডাইসন নামক হরমোন। এই একডাইসন হরমোনের কাজ কি? মোল্টিং নিয়ন্ত্রণ করা, মানে ওই যে খোলস মোচন নিয়ন্ত্রণ করা। আচ্ছা, এরপরে দেখো কর্পোরা এলাটা, এটা এখান থেকে 2টা হরমোন ক্ষরণ হয়, একটা নাম হলো জুভেনাইল হরমোন আর একটা নাম হলো গোনাডোট্রপিক হরমোন। জুভেনাইল মানে কি? জুভেনাইল মানে হলো কিশোর। এটা দেখবা ইন্টারমিডিয়েট একটা প্যাসেজ আছে, নাম হলো জুভেনাইল ডেলিনকুয়েন্সি বা কিশোর অপরাধ। তার মানে জুভেনাইল মানে কি? কিশোর। তো এটার নাম হলো জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোনের কাজ কি? নিম্ফ দশাকে দীর্ঘায়িত করা, মানে একটা ঘাসফড়িং যেন খুবই অল্প অল্প পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। নিম্ফ দশা মানে কি? যৌবনের দশা আর কি, ছোট দশাকে দীর্ঘায়িত করা, আস্তে আস্তে যেন সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই বিষয়কে নিয়ন্ত্রণ করা হলো জুভেনাইল হরমোনের কাজ। মানে ঘাসফড়িংকে যেন খুব দ্রুত বৃদ্ধ না হয়ে যায়, আস্তে আস্তে যেন বৃদ্ধ হয়, সেই বিষয়টাকে সে নিয়ন্ত্রণ করে জুভেনাইল হরমোন। গোনাডোট্রপিক, গোনাড মানে কি? জনন। তাহলে এটার কাজ কি? জননাঙ্গের পূর্ণতা দান করা। লাস্টে আছে কি? কর্পোরা কার্ডিয়াকা, এখান থেকে নিঃসৃত হরমোনের নাম কি? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের কাজ কি? বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। তো এর মধ্যে দিয়ে আমাদের ঘাসফড়িং এর মানে রূপান্তর সম্পর্কিত হরমোনের আলোচনাটাও শেষ হয়ে গেল। তাহলে এর পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো ঘাসফড়িং এর শ্বসন, রেচন এবং রক্ত সম্বন্ধ, এবং লাস্ট ক্লাসে আমরা এর যেই এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক গঠন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।